এবার আমরা আজকের কবিতার মূল বিষয়ে আসি। আজকের কবিতাটা হচ্ছে দ্য পোয়েট্রি অফ আর্থ বাই জন কিটস। দেখো, আগের দিন আমি বলেছিলাম সনেট কি এবং সনেটের থিম কি এবং সনেটটা কেমন হয়। এবং আমি আগের দিন যে সনেটটি আলোচনা করেছিলাম সেটা হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেট। এবং আজকে আমাদের যে সনেটটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্পেন্সেরিয়ান সনেট। আগের দিন আমি স্পেন্সেরিয়ান সনেট আমি বলেছিলাম পরে আলোচনা করব, পরে এই কবিতাটার জন্যই ফেলে রেখেছিলাম। স্পেন্সেরিয়ান সনেট আমি বলেছিলাম এডমন্ড স্পেন্সার এই ধরনের সনেট লেখেন এবং তাকে অনুকরণ করে অনেক কবিতা লিখেছেন, সেটা স্পেন্সেরিয়ান সনেট। এবং আমাদের কবিতা হচ্ছে দ্য পোয়েট্রি অফ আর্থ। চলো, এই কবিতাতে ঢোকার আগে প্রথমে এই কবির সম্পর্কে কিছু ফ্যাক্ট আমরা জেনে নেব। যদি কবির সম্পর্কে ফ্যাক্ট আমরা জানি, প্রথমেই দেখি জন কিটস। জন কিটস was born at 1795. জন কিটস 1795-তে তার জন্ম। 1795-তে তার জন্ম এবং মৃত্যু হচ্ছে 1821। তাহলে আমরা দেখতেই পাচ্ছি তার টোটাল তিনি 25 বছর বেঁচে ছিলেন। যেহেতু তিনি টোটাল 25 বছর বেঁচে ছিলেন, তাই তাকে বলা হয় টিনেজ পোয়েট। বা তাকে আমরা আরেকটা নামে চিনি, সেটা হচ্ছে বয় পোয়েট, বাল্য কবি, বয় পোয়েট। এবার আমরা দেখে নিই, জন কিটস ওয়াজ অ্যান ইংলিশ রোমান্টিক পোয়েট। আগের বার যখন আমরা ক্লাস 11-এ রোমান্টিক পোয়েটের সংজ্ঞা জেনেছি, রোমান্টিক পোয়েট বলতে আমরা সেই ধরনের কবিতাগুলোকে বুঝি যে কবিতাতে নেচারকে প্রাইমারি এলিমেন্ট হিসেবে দেখা হয়, যে কবিতাতে নেচার হলো সবচেয়ে ইম্পর্টেন্ট সাবস্টেন্স। অর্থাৎ যারা প্রকৃতি নিয়ে কবিতা লিখতেন তাদেরকে বলা হতো রোমান্টিক কবি, এবং তিনি ছিলেন একজন রোমান্টিক পোয়েট and one of the main figures in the second romantic movement. ফার্স্ট রোমান্টিক মুভমেন্ট তুলেছিলেন তো ওয়ার্ডসওয়ার্থ কোলরিজ এরা, কিন্তু সেকেন্ড টাইম যখন ইংলিশে রোমান্টিক কবিতা লেখা হয় আর্লি 18th সেঞ্চুরিতে, তখন তিনজন নাম আমরা খুব ভালোভাবে আমরা চিনি। তিনজনের নাম, একটা হচ্ছে পিবি শেলি বা পার্সিয়ান ভার্সি শেলি, লর্ড বায়রন, আর একটা আমরা জানি জন কিটস। এরা তিনজন একরকম বলতে পারো, এরা তিনজন ছিল ফ্রেন্ডস, এবং এরা তিনজনের ভিতরে খুব ভালো বন্ধুত্ব ছিল, এবং এই তিনজনই সমসাময়িক কবি। এবং যখন জন কিটস মারা যায় তখন তার বয়স ছিল অনলি 25, মাত্র 25 বছর, এবং তার বেশিরভাগ তার লেখার ঝোঁকা সেগুলো পাবলিশ হয় যখন তার মৃত্যু তার মাত্র 4 বছর আগেই, 4 ইয়ার্স। তার মৃত্যু 4 বছর আগে তার সমস্ত লেখা পাবলিশ হয়, কিন্তু তার সমস্ত লেখা পাবলিশ হওয়ার পরেও তিনি সেই সময় কোনো জনপ্রিয়তা পাননি। আর সেই সময় কোনো জনপ্রিয়তা আসেনি, স্পেশালি তার কারণ হচ্ছে সেই যুগে ওয়ার্ডসওয়ার্থের লেখা প্রচন্ড পরিমাণে পাবলিক পড়তো, এবং যেহেতু পিবি শেলি সেই যুগে খুব বাচ্চা মানুষ ছিল, খুব ছোট মানুষ ছিল, সে কারণে তার লেখাকে কোনো গুরুত্বও দেওয়া হয়নি। এবং তার লেখাটা অ্যাকচুয়ালি তিনি তার লেখার ক্যারিয়ার শুরু করেন 1814 থেকে 1819 সালের মধ্যে। 1814 তো 1819 এবং 1820-তে একটা মহামারীও আসে। এই 4 বছরের মধ্যেই তার বেশিরভাগ লেখা বা সনেট আমরা দেখতে পাই। আমরা যদি কিটসের কথা, কবিতা বা কিটসের লেখা বা কিটসের ক্যারিয়ার বা কিটসের ক্রিয়েশনস কে দেখি, কিটস তার কবিতাগুলো খুব ভালোভাবে লিখেছেন, এবং তার কবিতার রেপুটেশন, তার যে নাম, তার যে খ্যাতি, তার যশ, সেটা জানা যায় তার মৃত্যুর পর। আফটার হি হ্যাড ডাইড, তার মৃত্যুর পর তার খ্যাতি আমরা জানতে পারি। আর কি, তিনি সেই সময় 19th সেঞ্চুরিতে যারা, অর্থাৎ 19th সেঞ্চুরিতে যারা কবিতা লিখতো তাদের একটা অনেক বড় দিশা দেখিয়েছিলেন জন কিটস। ভালো করে দেখো, 18th সেঞ্চুরি মানে কি? 18th সেঞ্চুরি মানে হচ্ছে
থেকে 1799 পর্যন্ত, 1700 থেকে 1799 পর্যন্ত হচ্ছে 18th সেঞ্চুরি। 19th সেঞ্চুরি মানে হচ্ছে 1800 থেকে 1899। 19th সেঞ্চুরিতে অর্থাৎ কিটসের সময়কালে তিনি তার লেখার দ্বারা তার পরবর্তী যে সমস্ত কবিরা এসেছিলেন, যারা চেয়েছিলেন যে রোমান্টিক কবিতা লিখবো, তাদেরকে দিশা দেখিয়েছিলেন জন কিটস। তাই জন কিটসের কবিতাতে আমরা এই কবিতাতেও দেখবো, যেহেতু তিনি একজন রোমান্টিক কবি, তাই তিনি প্রকৃতির বা নেচারের দুটো এলিমেন্ট, তিনটে এলিমেন্ট তুলে নিয়েছেন এবং ওই তিনটে এলিমেন্ট নিয়েই, তিনটে মূল বিষয় নিয়েই টোটাল কবিতাটাকে তিনি সাজিয়েছেন। এবার যদি আমরা কবিতাতে যাই, আমরা দেখব তার কবিতার, আমাদের এবারে যে কবিতাটা আছে সেটা হচ্ছে দি পোয়েট্রি অফ আর্থ। দেখো, দি পোয়েট্রি অফ আর্থ যেহেতু এটা একটা সনেট এবং সে সনেটটা হচ্ছে পেট্রাকান সনেট, যেহেতু এটা একটা পেট্রাকান সনেট, সেহেতু এই সনেটে শেক্সপিয়ার সনেটের মতো তিনটে কোয়াট্রেইন প্লাস একটা কাপলেট আমরা দেখতে পাবো না। শেক্সপিয়ান সনেটে তিনটে থাকে কোয়াট্রেইন, একটা থাকে কাপলেট। যেহেতু এটা একটা স্পেন্সেরিয়ান সনেট, স্পেন্সেরিয়ান সনেটের দুটো ভাগ, স্পেন্সেরিয়ান সনেটের দুটো ভাগ, একটাকে বলা হয় অক্টেভ, আর একটাকে বলা হয় সেস্টেট। অক্টেভ বলা হয় ফার্স্ট 8 লাইনকে ইংরেজিতে বলা হয় অক্টেভ, আর লাস্ট 6 লাইনকে ইংরেজিতে বলা হয় সেস্টেট। তাই 8 প্লাস 6 ইকুয়াল টু 14। তাই আমরা সেম এই কবিতাটাকে টোটাল দুটো ভাগে ভেঙেছি। একটা হচ্ছে অক্টেভ, যেখানে আমি প্রথম 8 লাইনের কবিতা উল্লেখ করেছি, এবং লাস্ট আমি 6 লাইনে ভেঙেছি, সেটা হচ্ছে সেস্টেট। অক্টেভ স্ট্যানজাতেও কবি এক ধরনের প্রকৃতিকে টেনেছেন এবং প্রকৃতির একটা উপকরণকে বেছে নিয়েছেন, ছোট্ট একটা প্রাণীকে বা কীটকে বেছে নিয়েছেন। আর সেস্টেটেও কবি একটা ছোট্ট কীটকে বেছে নিয়েছেন এবং দুটো কীটকে একসাথে এনে তিনি এই কবিতাটাকে সাজিয়েছেন। আর কি, এই কবিতাটার সবার আগে আমরা রাইমিং স্কিম ফলো আপ করবো, যাতে আমাদের রাইমিং স্কিম গতদিনে যারা করেছো তাদের ক্ষেত্রে সেই জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আমরা যখন বলছি ডেড, তখন আমরা একে এ ধরবো। দেখো, রাইমিং স্কিম করতে গেলে ন্যাচারালি আমরা, আমাদের হাতে অপশন কি কি? আমাদের হাতে অপশন হচ্ছে এ, বি, সি, ডি, ই, এফ। হ্যাঁ, জি, সম্ভবত জি যাওয়া লাগবে না, তবুও দেখে নিই। আমরা ধরলাম কি, ইডি কে এ, আবার দেখো এন পেলাম, সান, শেষে এন পাচ্ছি, তাহলে এন কে আমরা বি ধরলাম। তারপরে আবার কি পাচ্ছি, রান, এন পাচ্ছি, এন কেও বি ধরলাম। তারপরে দেখো মিড, মিড আবার ডি পাচ্ছি, সেই কারণে আবার এ পেলাম। আবার লিড, আবার এ পেলাম। আবার দেখো ডান, শেষে ই থাকলেও উচ্চারণ হচ্ছে ডান, এন এর মতো, সে কারণে এন কে বি ধরেছি বলে এটাকেও বি ধরলাম। তারপরে ফান, এন পাচ্ছি, সে কারণে বি। আবার উইথ, ডি পাচ্ছি, হয়ে গেল এ। তাহলে আমাদের অক্টেভ স্ট্যানজার যদি রাইমিং স্কিম পরীক্ষায় আসে, তাহলে আমরা কি বলবো? অক্টেভ স্ট্যানজার রাইমিং স্কিম হলো এ বি, এ বি, সরি, অক্টেভ স্ট্যানজার রাইমিং স্কিম কি পেলাম, এ বি, বি এ, এ বি, বি এ। এটা হচ্ছে অক্টেভ রাইমিং স্কিম, যেখানে আমরা দেখতে পাচ্ছি কি একই পেয়ার এ বি, বি এ দুবার রিপিট হচ্ছে। একই পেয়ার দুবার রিপিট হচ্ছে যেহেতু, সেই কারণে এটাকে আমরা বলছি অক্টেভ পেয়ার। এবং ফার্স্ট অক্টেভ কথার অর্থ হচ্ছে, বাংলায় আমরা আট শব্দটা জানি, মনে রাখবে অক্টেভের অ আর এই আট যেহেতু মিলে যাচ্ছে, সেহেতু হচ্ছে অক্টেভ মানে আট, যদি ভুলে যাও। আর সেস্টেটের দন্তেশ্ব বা শেষ, আর ছয়ের ছ, ছ আর দন্তেশ্ব একই রকম শুনতে লাগে বলে পেয়ে যাবে সেস্টেট।
তাই অক্টেভ এবং সিস্টেট, প্রথম 8 লাইন হচ্ছে অক্টেভ, লাস্ট 8 লাইন হচ্ছে, এই লাস্ট 6 লাইন হচ্ছে সিস্টেট। এইভাবে এটা একটা কবিতা হচ্ছে, এবং এটা কবিতার কোন ফর্ম? আমরা যেটা পড়ছি পোয়েট্রি অফ আর্ট, কবিতার হচ্ছে সনেট ফর্ম। সব এমসিকিউ তে অনেক সময় আসবে। আমরা যেটা পড়ছি এটা একটা পোয়েম, পোয়েমের কোন ফর্ম? পোয়েমের সনেট ফর্ম। এবার আমরা কবিতায় যাই লাইন বাই লাইন অ্যানালিসিসে। প্রথম লাইনে কবি বলছেন যে দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ নেভার ডেড, অর্থাৎ আর্থ মানে হচ্ছে পৃথিবী, আর্থ মানে হচ্ছে পৃথিবী, অর্থাৎ এই পৃথিবীর কবিতা কখনো শেষ হবে না, এই পৃথিবীর কবিতা কখনো শেষ হবে না। দেখো পৃথিবীর কবিতাটা কি, এখানে ডেড মানে কিন্তু মৃত না, ডেড মানে এখানে কিন্তু শেষ, অর্থাৎ এই পৃথিবীর কবিতা কখনো শেষ হবে না। দ্যাট মিনস আমাদের এই পৃথিবীর যে সুর আছে, আমাদের এই যে পৃথিবীর গান আছে, সেই পৃথিবীর গান কখনো শেষ হবে না। দ্যাট মিনস আমরা দেখতে পাই আমাদের পৃথিবী ছোট্ট একটা কীট পতঙ্গ থেকে শুরু করে, গাছপালা থেকে শুরু করে, মানুষ পশু পাখি সবকিছু মিলে, নদী নালা সবকিছু নিয়ে আমাদের পৃথিবী গঠিত, এবং আমরা দেখি এরা প্রত্যেকে একে অপরের সঙ্গে ইন্টারলিঙ্কড। তাই কবি এখানে বলছেন আমাদের পৃথিবী 6টা ঋতু দিয়ে ঘোরে, হ্যাঁ 6টা ঋতু দিয়ে ঘোরে, বা আমরা সারাদিন 24 আওয়ার্স 24 ঘন্টা দিয়ে ঘোরে, এবং 24 ঘন্টায় আমাদের পৃথিবীর যে সমস্ত উপকরণ রয়েছে তারা একে অপরের সঙ্গে ইন্টারলিঙ্ক হিসাবে জড়িত, একে অপরের সংযোগ অবস্থাতে থাকে। সেখানে কবির কথায় যে এই পৃথিবীর গান বা পৃথিবীর কবিতা কখনো শেষ হবে না। পৃথিবীর কবিতাটা কি? পৃথিবীতে যা কিছু ঘিরে আছে সেটা হচ্ছে পৃথিবীর কবিতা। কেন কবি বলছেন, তার পরের লাইনে কবি সেটা ক্লিয়ার করছেন যে কেন, when যখন all the birds সমস্ত পাখিরা আর ফেইন্ট, ফেইন্ট মানে হচ্ছে ক্লান্ত হয়ে যাওয়া, ফেইন্ট মানে হচ্ছে ক্লান্ত হয়ে যাওয়া, যখন সমস্ত পাখিরা ক্লান্ত হয়ে যায় কিসের দ্বারা? হট সান মানে তপ্ত সূর্য, যখন তপ্ত সূর্যে সমস্ত পাখিরা ক্লান্ত হয়ে যায়। ভালো করে বোঝো, সেকেন্ড লাইনে যেটা বলে দিচ্ছে, সেকেন্ড লাইনটাই আমাকে একটা হিন্ট দিচ্ছে যে এখানে কবি কোন সিজনের কথা বলছেন, এখানে কবি কোন ঋতুর কথা বলছেন। দেখো যখনই কবি বলছেন এখানে হট সান, তখনই আমরা বলে দিচ্ছি এইখানে যে ঋতুটার কথা হচ্ছে সেটা হচ্ছে সামার। যেহেতু সামার সিজনের কথা বলা হচ্ছে, সেহেতু গ্রীষ্মের যে তপ্ত সূর্য, গ্রীষ্মের যে তাপ, সেই তাপের দ্বারা কি করে সমস্ত পাখিরা, সমস্ত বার্ডসরা ফেইন্ট হয়ে যায়, সমস্ত পাখিরা ক্লান্ত হয়ে যায়, এবং ক্লান্ত হয়ে কি করে সেটাও কবি থার্ড লাইনে এসে বলছেন হাইট এবং লুকিয়ে পড়ে। অ্যাকচুয়ালি এখানে হাইটের অর্থ হচ্ছে রেস্ট, আশ্রয় নেয়, ওকে, অ্যান্ড হাইট ইন কুলিং ট্রিজ, এবং আশ্রয় নেয় কোথায়? ঠান্ডা গাছে। কুলিং ট্রিজ মানে হচ্ছে ঠান্ডা গাছে এসে সে আশ্রয় নেয়। কারা? পাখিরা। এ ভয়েস উইল রান, যখন পাখিরা আশ্রয় নিল তখন একটা কণ্ঠস্বর, ভয়েস মানে কণ্ঠস্বর, উইল রান, এখানে রান কথার অর্থ হচ্ছে শোনা যায়, এখানে রান কথার অর্থ হচ্ছে শোনা যায় বা ভেসে আসে, শোনা যায় বা ভেসে আসে। তখন একটা কণ্ঠস্বর শোনা যায় বা একটা কণ্ঠস্বর ভেসে আসে। কোথা থেকে ভেসে আসে? ফ্রম হেজ টু হেজ, হেজ কথার অর্থ হচ্ছে ঝোপ, হেজ কথার অর্থ হচ্ছে ঝোপ। ফ্রম হেজ টু হেজ মানে হচ্ছে এক ঝোপ থেকে অন্য ঝোপে। অ্যাবাউট দ্য নিউ মুন মিট, অ্যাবাউট দ্য নিউ মুন মিট, নিউ মুন মিট কথার অর্থ হচ্ছে সবে ফসল কাটা হয়েছে এমন মাঠ, হ্যাঁ সবে ফসল কাটা হয়েছে এমন মাঠ, সবে ফসল কাটা হয়েছে এমন মাঠ, অর্থাৎ সবে ফসল কাটা হয়েছে এমন মাঠ থেকে ভেসে আসে একটা কণ্ঠস্বর, ভেসে আসে একটা কণ্ঠস্বর, এবং সেই কণ্ঠস্বরটাই কার? সেটাই কবি বলছেন পরের লাইনে এসে, দ্যাট ইজ দ্য গ্রাস অফার। গ্রাস অফার কথার অর্থ হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ ছবিতে, এটা হচ্ছে গ্রাস অফার, এবং দ্যাট ইজ দ্য গ্রাস অফার এই হলো হচ্ছে ঘাস ফড়িং। গ্রাস অফার কথার অর্থ হচ্ছে ঘাস ফড়িং, এবং এই হলো সেই ঘাস ফড়িং। হি টেক্স দ্য লিড, লিড মানে হচ্ছে নেতৃত্ব দেওয়া, সেই নেতৃত্ব দেয়। হি বলতে
এখানে বোঝানো হচ্ছে গ্রাসহফারকে, বলছে সেই গ্রাসহফারই নেতৃত্ব দেয়। নেতৃত্ব দেওয়ার অর্থ হচ্ছে প্রথমে যখন সকাল হয় তখন পাখিরা তাদের সুর বা তারা গাইতে শুরু করে এবং পাখিরা সকাল থেকে প্রকৃতির সুর বা প্রকৃতির গানকে বয়ে নিয়ে যায়। যখন সকালবেলার পরে ধীরে ধীরে সূর্য ওঠে এবং প্রচন্ড তাপে তারা যখন ক্লান্ত হয়ে যায় তখন তারা ঠান্ডা গাছের নিচে আশ্রয় নেয় এবং আশ্রয় নিয়ে তারা তাদের গানটাকে থামিয়ে দেয়। কিন্তু এক পাখি তার গান থামিয়ে দিলেও প্রকৃতি কিন্তু তার গান থামায় না, সেখানে প্রকৃতির আরেকজন সিঙ্গার এসে উপস্থিত হয় এবং সেই সিঙ্গার হলো কে? সেই সিঙ্গার হলো হচ্ছে গ্রাসহপার। সেই গ্রাসহপার পাখির পরে আসে এবং সে কি করে এক ঝোপ থেকে অন্য ঝোপে গিয়ে লাফ দেয় এবং যখন এক ঝোপ থেকে অন্য ঝোপে ছুটে যায় তখনই তার গানের মাধ্যমে সেই পাখির গান গাওয়ার পরের যে গান গাওয়ার তাল সেটাকে বহন করে নিয়ে যায় এবং প্রকৃতিতে গানের কোনো থামা বা গানের কোনো স্টপনেস বা সুদিনেস আনে না, গানটাকে বয়ে নিয়ে যায়। কখন বয়ে নিয়ে যায়? ইন সামার, গ্রীষ্মকালে। লাক্সারি মানে হচ্ছে আনন্দ, লাক্সারি মানে হচ্ছে আনন্দ। গ্রীষ্মকালে আনন্দ করার সাথে সাথে তারা কি করে? গানটাকে বয়ে নিয়ে যায়। এন্ড হি হ্যাজ নেভার ডান, এখানে ডান মানে হচ্ছে শেষ হওয়া, এখানে ডান মানে হচ্ছে শেষ হওয়া। হি হ্যাজ নেভার ডান মানে তার কখনো শেষ হয় না উইথ হিজ ডিলাইটস। হ্যাঁ, কি শেষ হয় না? তার ডিলাইটস। ডিলাইটস কথার অর্থ হচ্ছে আনন্দ। এখানে কবি বলছেন তার আনন্দের কখনো শেষ হয় না। কার আনন্দ? হিজ বলতে কার কথা বোঝানো হচ্ছে? হিজ বলতে বোঝানো হচ্ছে গ্রাসহপারের কথা, গ্রাসহপারের কথা। অর্থাৎ গ্রাসহপারের আনন্দ কখনো শেষ হয় না। ফর হোয়েন, যখন টায়ার্ড আউট অর্থাৎ ঘাসফড়িং ক্লান্ত হয়ে যায়, অর্থাৎ প্রথমে তো এলো বার্ডস, প্রথমে এলো বার্ডস, বার্ডস স্টপ করলো, স্টপ করলো, তখন চলে এলো কে? তখন চলে এলো গ্রাসহপার, ঘাসফড়িং। এবার যখন ঘাসফড়িং স্টপ মানে ক্লান্ত হয়ে যায় তখন কি করে? হি রেস্ট, ঘাসফড়িং বিশ্রাম নেয়। ভালো করে বুঝবে, হি রেস্ট, হি বলতে ঘাসফড়িং এর কথা বলা হয়েছে। তখন ঘাসফড়িং স্টার্ন অ্যাট ইজ, ইজ মানে কি বলবো, নিদ্রা বা নিদ্রা অ্যাকচুয়ালি নয়, ইজ মানে খুব স্বাচ্ছন্দ্য, কমফোর্ট। হ্যাঁ, ইজ মানে হচ্ছে কমফোর্ট, স্বাচ্ছন্দ্য, অত্যন্ত স্বাচ্ছন্দ্যে সে বিশ্রাম নেয়। বিনিথ, বিনিথ কথার অর্থ হচ্ছে নিচে। সাম প্লিজেন্ট উইড, প্লিজেন্ট উইড মানে হচ্ছে, প্লিজেন্ট কথার অর্থ হচ্ছে মনোরম আর উইড কথার অর্থ হচ্ছে আগাছা। অর্থাৎ যখন এই গ্রাসহপারও ক্লান্ত হয়ে যায়, যখন এই গ্রাসহপারও খুব টায়ার্ড হয়ে যায় তখন গ্রাসহপার কিছু মনোরম আগাছার নিচে গিয়ে আশ্রয় নেয়। হ্যাঁ, তার মানে আমরা কি এখানে জানলাম? প্রথমে তো গানটা শুরু করে পাখিরা, বার্ডসরা, বার্ডসরা গান আরম্ভ করার পরে সে গান, বার্ডসরা যখন গান থামিয়ে দেয় তখন গানটাকে ক্যারি করে হচ্ছে গ্রাসহপার এবং গ্রাসহপার যখন টায়ার্ড হয়ে যায় তখন কি করে? সে কিছু মনোরম আগাছা, উইডস, উইডস মানে ছোট ছোট ঘাস মানে আগাছা, সে আগাছার ভিতরে গিয়ে সে আশ্রয় নেয় এবং আশ্রয় নিয়ে সে তার গানটাকে বন্ধ করে। কিন্তু গানটাকে বন্ধ করে তার মানে হচ্ছে গ্রাসহপার তার গান বন্ধ করলো, প্রকৃতি কিন্তু তার গান বন্ধ করেনি। আমরা স্টেটে গিয়ে দেখবো আর একজন সিঙ্গার কবি টেনে এনেছেন, সে গ্রাসহপারের পরে তার গানকে ক্যারি করে নিয়ে যাচ্ছেন। দেখো ফ্যাক্ট হচ্ছে এখানে বারবার একটা জিনিস কবি এখানে ব্যবহার করছেন, একটা ওয়ার্ড যেখানে, যেটা কবি বারবার এই কবিতায় টেনে আনছেন, সে ওয়ার্ডটা হলো, দেখো, হি। কবি এখানে একবার হি বলেছেন, এখানে একবার বলেছেন হিজ, এখানে একবার বলছেন হি। দেখো ন্যাচারালি ইংরেজিতে একটা কথা আছে যার অর্থ হলো পার্সোনিফিকেশন, পার্সোনিফিকেশন। অ্যাকচুয়ালি যদিও পার্সোনিফিকেশন মানে হচ্ছে জড়বস্তুতে জীবন দেয়া, জড়বস্তুতে জীবন দেয়া, যদিও গ্রাসহপার জড়বস্তু নয় কিন্তু তবুও গ্রাসহপারকে হি বলে ডাকার মাধ্যমে কবি গ্রাসহপারকে একরকম হিউম্যান পার্সোনিফাই করেছেন। কারণ গ্রাসহপারকে কিছু এমন গুণ দিয়েছেন যে গুণটা ন্যাচারালি সবাই পায় না।
যে গুণটা ন্যাচারালি সবাই পায় না, সেই গুণটাই কবি গ্রাসহপারকে দিয়েছেন, এবং এই গুণটা দেওয়ার মাধ্যমে কবি গ্রাসহপারকে মানুষের একজন প্রতিনিধি হিসাবে প্রকৃতির বুকে দেখিয়েছেন। এবং সেই কারণে কবি এখানে বারবার একটাই কথা বলছেন, যে সে ক্লান্ত হয় না। কারণ ক্লান্ত শব্দটা মানুষের সঙ্গেই সংস্পর্শ বা সংযুক্তপূর্ণ, কিন্তু সেটা যখন কীট পতঙ্গের সঙ্গে কবি ইউজ করছেন, তখন আমাদেরকে দেখে নিতে হবে যে কবি অ্যাকচুয়ালি তাকে পার্সনিফাই করে দিলেন। ওকে, দেখো সেস্টেট ব্যাপারটা কি। সেস্টেট আমি আগেই বললাম লাস্টের 6 লাইন, লাস্ট 6 লাইনকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে সেস্টেট। ফার্স্ট 8 লাইনে আমরা পড়লাম কি, প্রথমে থাকে নেচার এলিমেন্ট বার্ড, বার্ডের পরে আসে গ্রাসহপার, যখন গ্রাসহপার আসে তখন গ্রাসহপার একসময় এসে টায়ার্ড হয়ে যায়। প্রথমে বার্ড আসলো, বার্ড আসার পরে গ্রাসহপার এলো, আমরা শেষে দেখলাম কি গ্রাসহপার আসার পর গ্রাসহপার হয়ে গেল হচ্ছে টায়ার্ড। টায়ার্ড হয়ে যাওয়ার পরে গ্রাসহপার একটা মনোরম আগাছার নিচে গিয়ে আশ্রয় নিয়ে নিল। আশ্রয় নেওয়ার পর এবার কি হয়, নতুন প্রকৃতির, যেহেতু তখন প্রকৃতির গান থেমে গেল, তখন প্রকৃতিতে কবি টেনে নিয়ে এলেন নতুন একজন সিঙ্গারকে, যার নাম হচ্ছে ক্রিকেট, যার নাম হচ্ছে ক্রিকেট। ছবিতে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে ক্রিকেট, ঝিঝি পোকা। সন্ধ্যাবেলা দেখবে শুনতে পাওয়া যায় অনেক সময়, ঝিঝি পোকা। তাই জন্য কবি সেস্টেটের প্রথমেই কবি বলছেন এখানে, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার। সিজিং মানে হচ্ছে থেমে যাওয়া। সিজিং কথার অর্থ হচ্ছে থেমে যাওয়া। অর্থাৎ কবি কবিতার একদম প্রথম লাইনে আবার সেই পুরনো টানকে টেনে আনলেন। পুরনো টানকে টেনে আনার অর্থ হচ্ছে, কবি প্রথম লাইনেই শুরু করেছেন দ্য পোয়েট্রি অফ আর্থ নেভার এন্ড বা নেভার স্টপ। আর কবি স্টেটেরও প্রথম লাইনে কবি এসে বলছেন দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, অর্থাৎ এই পৃথিবীর গান কখনো বা কবিতা কখনো থেমে যায় না। আর পোয়েট্রি অফ আর্থ কথার অর্থ হচ্ছে দ্য মিউজিক অফ আর্থ, মিউজিক অফ আর্থ, পৃথিবীর গান। হ্যাঁ, অর্থাৎ দ্য মিউজিক অফ দ্য আর্থ বা এই পৃথিবীর গান কখনো থেমে যায় না, কখনো শেষ হয় না। কি হয়, বার্ডস এর পর, যখন পাখিদের পর গ্রাসহপারের পর, তখন কি হলো, অনে লোন। লোন কথাটার অর্থ হচ্ছে অ্যালোন। লোন কথার অর্থ হচ্ছে অ্যালোন, যার কথার অর্থ হচ্ছে একাকী। একাকী, অনে লোন উইন্টার ইভিনিং মানে একটা একাকী, উইন্টার মানে তো শীত, একটা একাকী শীতের সন্ধ্যায়, when the frost, অ্যাকচুয়ালি ফ্রস্ট মানে এখানে কুয়াশা হিসাবেই আমরা ব্যবহার করব। when the frost has wrought, wrought কথার অর্থ হচ্ছে ইংরেজিতে ক্রিয়েট, বাংলা হচ্ছে সৃষ্টি করা, বাংলায় হচ্ছে সৃষ্টি করা। has wrought a silence, সাইলেন্স কথার অর্থ হচ্ছে নীরবতা। যখন কি করে, কুয়াশার নীরবতা সৃষ্টি করে, মানে একটা একাকী শীতের সন্ধ্যায় যখন কুয়াশা নীরবতা সৃষ্টি করে ফ্রম দ্য স্টোভ। স্টোভ মানে হচ্ছে ওয়ার্ম হাউস, ওয়ার্ম হাউস, যার বাংলা অর্থ হচ্ছে উষ্ণ ঘর। ফ্রম দ্য স্টোভ, সেই উষ্ণ ঘর থেকে দেয়ার শিলস, দেয়ার মানে সেখানে, শিলস, শিল কথার অর্থ হচ্ছে কম্পন। এই সেই উষ্ণ ঘর থেকে, অর্থাৎ যেখানে আমাদের ক্রিকেট থাকে, সেই ঘরটা উষ্ণ ঘর বলা হয়েছে। সেই উষ্ণ ঘরের থেকে কাপা কাপা গলায় কি পাওয়া যায়, শুনতে পাওয়া যায় দ্য ক্রিকেট সং, সেই ঝিঝি পোকার গান। অর্থাৎ কবি এখানে বলছেন যে পৃথিবীর কবিতা কখনো শেষ হয় না, কারণ একটা একাকী শীতের সন্ধ্যায়, অনেক লোন উইন্টার ইভিনিং মানে হচ্ছে একটা একাকী শীতের সন্ধ্যায়, when the frost, যখন কুয়াশা has wrought a silence,
একটা নীরবতা সৃষ্টি করে ফ্রম দ্য স্টোভ, সেই উষ্ণ ঘর থেকে দেয়ার থ্রিলস, কাপা কাপা গলায় শুনতে পাওয়া যায় কি, দ্য ক্রিকেট সং, ঝিঝি পোকার গান। ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার, ওয়ার্মথ মানে হচ্ছে উষ্ণতা, ওয়ার্মথ কথার অর্থ হচ্ছে উষ্ণতা, ইনক্রিজিং মানে হচ্ছে বৃদ্ধি করা। মানে ব্যাপারটা কি, এই ঝিঝি পোকা, যেহেতু শীতকালের কথা বলা হচ্ছে, শীতকালে তার ঠান্ডা লাগে, শীতকালে ঝিঝি পোকার ঠান্ডা লাগে, যখন তার শীতকালে ঝিঝি পোকার ঠান্ডা লাগে তখন কি করে সে, অ্যাকচুয়ালি সে তো মাটির নিচেই থাকে, সে কি করে গান শুরু করে, এবং যখনই সে গান শুরু করে তখন ধীরে ধীরে গান গাওয়ার মাধ্যমে সে তার দেহের উষ্ণতা বৃদ্ধি করে। সেখানে বলছে ওয়ার্মথ ইনক্রিজিং এভার, মানে ধীরে ধীরে তার দেহের উষ্ণতা বৃদ্ধি করে, এন্ড সিমস, এবং মনে হয়, সিমস মানে হচ্ছে মনে হওয়া, এন্ড সিমস এবং মনে হয়, টু ওয়ান, একজনের কাছে, একজন কে সেটা পরের লাইনে কবি বলছেন, এবং মনে হয় একজনের কাছে, ইন ড্রাউজিনেস, ড্রাউজিনেস মানে হচ্ছে অর্ধ তন্দ্রাচ্ছন্ন, অর্ধ তন্দ্রাচ্ছন্ন, ড্রাউজিনেস মানে হচ্ছে অর্ধ তন্দ্রাচ্ছন্ন। মানে কি, মানে হচ্ছে এই, ধরো তুমি স্কুল থেকে বাড়ি এসছো, স্কুল থেকে বাড়ি এসে চেয়ারে বসে তুমি ঘুমাচ্ছ, তুমি কি করছো, তোমার শরীরটা টায়ার্ড বলে তুমি শুয়ে আছো, কিন্তু তোমার আশপাশে কি হচ্ছে সেটা তুমি খুব ভালোভাবেই জানো, অর্থাৎ তুমি অর্ধেক ঘুমাচ্ছ অর্ধেক জেগে আছো, অর্থাৎ তোমার চোখ, তোমার শরীর ঘুমাচ্ছে, বাট তোমার সেন্স সেটা বাইরের পৃথিবী সম্পর্কে সজাগ, তুমি বাইরে কে কি কথা বলছে ইত্যাদি জানতে পারছো। এটা, এই অবস্থাটাকেই বলা হয় অর্ধতন্দ্রাচ্ছন্ন বা ড্রাউজিনেস। সেখানে বলছে and seems to one in drowsiness, এবং একজনের মনে হয় সে অর্ধতন্দ্রাচ্ছন্ন, হাফ লস্ট মানে অর্ধতন্দ্রাচ্ছন্নতায় সে যেন ঘুমের কোলে হারিয়ে গেছে, হাফ লস্ট মানে সে ঘুমের কোলে হারিয়ে গেছে। কে সেই ব্যক্তি, দ্য গ্রাস অফার, সে হচ্ছে সেই ঘাস ফড়িং। এই গ্রাস অফার কি, দিনের বেলা সে কি করেছিল, গান করেছিল, সে দিনের টাইমে, ডে টাইমে সে গান করে, সে রাত্রেবেলা কি করছে, সে ঘুমিয়ে আছে, সে ক্লান্ত বলে সে রেস্ট নিচ্ছে। কোথায় রেস্ট নিচ্ছে, দ্য গ্রাস অফার অ্যামং সাম গ্রাসি হিলস, গ্রাসি হিলস তুমি দেখতে পাচ্ছ, এই এই জায়গাগুলোকে বলা হয় গ্রাসি হিলস। গ্রাসি কথার অর্থ হচ্ছে ঘাসে ভর্তি, আর হিল মানে হচ্ছে পাহাড়ি, পাহাড়ি ঘাসে বা ঢালু ঘাসে ভর্তি একটা ঢালে ঘাস ফড়িং, গ্রাস অফার ঘাস ফড়িং তখন অর্ধতন্দ্রাচ্ছন্নতায় রয়েছে, মানে ঘাস ফড়িং তখন ঘুমাচ্ছে, তখন ঘাস ফড়িং এর কানে শুনতে পাচ্ছে, একটা ঘাস ফড়িং শুনতে পাচ্ছে একটা গান, এবং সেই গানটা যখন সে শুনতে পাচ্ছে, দূরের কোনো ব্যক্তি, দূরের কোনো ব্যক্তি, তখন সেই ব্যক্তিটার কাছে মনে হচ্ছে যে ঘাস ফড়িং আজকে শুয়ে রয়েছে পাহাড়ি ঘাসের মধ্যে, সেই ঘাস ফড়িং এর গানটা সেই ব্যক্তি, যে ব্যক্তি অর্ধেক ঘুমিয়ে রয়েছে সেই ব্যক্তির কাছে মনে হচ্ছে এই ক্রিকেটের গানটা ক্রিকেটের নয়, এই ক্রিকেটের গানটা হচ্ছে ঘাস ফড়িং এর গান। দ্যাট মিনস এখানে তিনটে উপকরণ, এখানে হচ্ছে ক্রিকেট, এখানে হচ্ছে সেই ব্যক্তি, এখানে হচ্ছে সেই ব্যক্তি, আর এখানে হচ্ছে ঝিঝি পোকা, দ্যাট মিনস গ্রাস অফার। এখন যেহেতু এটা ঠান্ডার সময় কোল্ড টাইম বা নাইট টাইম, নাইট টাইমে গান করছে কে, ক্রিকেট, গানটা শুনতে পাচ্ছে কে, এই ব্যক্তি, আর এই ব্যক্তি এখন কোন টাইমে আছে, এই ব্যক্তি এখন আছে ড্রাউজিনেস, অর্ধেক ঘুমে। এখন সেই ব্যক্তি যখন ক্রিকেটের গানটা তার কাছে ভেসে আসছে, তখন এই ব্যক্তি ভাবছে এটা ক্রিকেটের গান নয়, এই গানটা কার, এই গানটা কার হচ্ছে গ্রাস আপার, কারণ এই ব্যক্তি একজন চাষি, একজন ফার্মার, যেহেতু এটা নেচার পোয়েম, প্রকৃতিকে নিয়ে গ্রামাঞ্চলের কবিতা তিনি লিখছেন, শহরে তো কখনো গ্রাস আপার ক্রিকেট পাওয়া যাবে না, তখন এই ব্যক্তি ভাবছে এই গানটা হচ্ছে গ্রাস আপারের, এই গানটা হচ্ছে ঘাস ফড়িং এর, কিন্তু সেই সময় ঘাস ফড়িং কিন্তু একটা পাহাড়ি ঘাসের মধ্যে ঘুমিয়েছিল, এটা কখনো ঘাস ফড়িং এর গানই না, এটা কখনো ঘাস ফড়িং এর গানই না, এই গানটা ছিল একমাত্র আমাদের ক্রিকেটের, কিন্তু এই ব্যক্তির কাছে মনে হয়েছিল এই গানটা ক্রিকেটের না, এই গানটা হচ্ছে ঘাস ফড়িং এর, কিন্তু ঘাস ফড়িং তখন কি করছিল, পাহাড়ি ঘাসের মধ্যে ঘুমিয়েছিল।
আগে বলো এই পর্যন্ত কোনো কবিতার প্রবলেম আছে নাকি, তোমরা আগে বলো। এবার আমরা এই কবিতার রাইমিং স্কিম দেখে নেবো সেস্টেটের। অক্টেভের তো রাইমিং স্কিম দেখে নিলাম, এবিবিএ এবিবিএ। এবার সেস্টেটের রাইমিং স্কিম দেখি, নেভার, এ আর বি চলে গেছে, তাহলে কি হবে? সি। আবার দেখো ফ্রস্ট, শেষের টি পাচ্ছি, টিটাকে ডি ধরলাম, যেহেতু টি এর আগে পাইনি। শ্রিলস, শ্রিলস, এস পাচ্ছি, এসও এর মধ্যে পেলাম না কোথাও, তার জন্য পেলাম কি? ই। আবার দেখো এভার, দেখো এখানে আছে নেভার আর এখানে দেখো এভার, দুটো অনেকটা মিল আছে, সে কারণে আমরা এভার কেও ধরলাম সি। আবার দেখো লস্ট, এবার আমরা কি দেখছি এখানে? লস্ট, শেষে কি পাচ্ছি? টি। দেখো ফ্রস্ট, এদিকের দেখো ফ্রস্ট আর এদিকের দেখো লস্ট, দুটোর মধ্যে মিল আছে, সেহেতু আমরা একে ধরলাম কি? ডি। আবার দেখো শ্রিলস আর দেখো হিলস, দুটোর মধ্যে মিল আছে, সেই কারণে আমরা কি ধরলাম? ই। তাহলে এর সেস্টেটের রাইমিং স্কিম কি পাচ্ছি আমরা? সেস্টেটের রাইমিং স্কিম পাচ্ছি সিডিই সিডিই। ক্লিয়ার? যদি বলে এই কবিতার রাইমিং স্কিম কি, এই কবিতার রাইমিং স্কিম হলো এ বি বি এ বি বি এ সিডিই সিডিই। ক্লিয়ার? এটা হচ্ছে এই কবিতাটার টোটাল রাইমিং স্কিম। দেখো এই কবিতার সম্পর্কে আরো ছোট ছোট কিছু ফ্যাক্ট আছে যেটা জেনে নিই। কিছু ছোট্ট ফ্যাক্ট আছে, সেগুলো আমরা জেনে নিই এই কবিতা সম্পর্কে। প্রথমেই বলি, বলছে অন দি গ্রাসহপার অ্যান্ড দ্য ক্রিকেট। এই যে কবিতাটা, এই কবিতাটা নেওয়া হয়েছে যে গ্রন্থ বা যে কবিতা সংকলন থেকে, তার নাম হচ্ছে দ্য গ্রাসহপার অ্যান্ড দ্য ক্রিকেট। The Grasshopper and the Cricket was written in 1816. Actually এই কবিতাটা নাম ছিল দ্য গ্রাসহপার অ্যান্ড দ্য ক্রিকেট, যেটা 1816 তে লেখা। এবং আগেই বলেছি এই কবিতাটা রোমান্টিক মুভমেন্টের একটা কবিতা, মানে যখন সেই সময় যে প্রকৃতি নিয়ে কবিতা লেখা হচ্ছে সেই সময়কার একটা কবিতা। এখানে কিডস কি করেছে, এখানে কিডস পোর্ট্রে করেছে, তুলে ধরেছে দ্য বিউটি অফ নেচার। এখানে কিডস তুলে ধরেছে বিউটি অফ নেচার, প্রকৃতির সৌন্দর্যকে। এবং এইটা, এই যে প্রকৃতির সৌন্দর্যটাকে তিনি প্রেস করেছেন, প্রশংসা করেছেন কিভাবে? দুটো পার্টিকুলার ইনসেক্ট দ্বারা, দুটো পার্টিকুলার ইনসেক্ট দ্বারা। কি কি? একটা হলো গ্রাসহপার, একটা হচ্ছে গ্রাসহপার আর একটা হচ্ছে ক্রিকেট। এই গ্রাসহপার এবং ক্রিকেট, এই দুটো ইনসেক্টের, এই দুটো পতঙ্গের উল্লেখ করে তিনি, অর্থাৎ জন কিটস, এখানে রোমান্টিক মুভমেন্টকে বা প্রকৃতির কবিতাটাকে তিনি প্রতিষ্ঠিত করেছেন। যদি কবিতাটার গঠনের কথা আমরা দেখি, তাহলে আমরা দেখব গঠনগত দিক থেকে এই কবিতাটায় আছে 14টা লাইন, 14 লাইনস, 14টা লাইন। এবং 14টা লাইন ডিভাইডেড আছে অক্টেভ এবং সেস্টেটে, যেটা আমি আগেই বললাম। ফার্স্ট 8 লাইন হচ্ছে অক্টেভ, লাস্টের 6 লাইন সেস্টেট। এবং এই কবিতাটার একটা সনেট ফর্মে লেখা আছে, যে সনেটটাকে আমরা বলি কি? পেট্রাকান সনেট। রাইমিং স্কিম কি? এবিবি এর রাইমিং স্কিম, এবিবিএ সিডি সিডি। এবং আমরা কি আয়াম্বিক পেন্টামিটার গতদিনই বলেছি, শুধু নামটা মনে রাখলেই হবে, ব্যাখ্যা তোমাদের আসবে না এখান থেকে। এবং এখানে কিডস কি প্রকাশ করেছে? লাভ অ্যান্ড নেচার, ভালোবাসার প্রকৃতি। এবং আমরা যে প্রকৃতি এবং ভালোবাসা, এই দুটো কিভাবে একে অপরের সঙ্গে, হাউ দে আর বোথ রিলেটেড উইথ ইচ আদার, কিভাবে ভালোবাসা এবং নেচার, প্রকৃতি কিভাবে একে অপরের সঙ্গে মিক্সড হয়ে আছে, সেটাই কবিতার মাধ্যমে কবি দেখিয়েছেন। আর কি, অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, কবির মতে নেচার অফার্স লাভ অ্যান্ড জয় টু হিউম্যান রেসপন্স, মানে প্রকৃতি মানুষকে ভালোবাসা দেয় এবং আনন্দও দেয়, এবং করসপন্ডেন্ট ফরনেস, এবং মানুষ সেটাকে খুব ভালোভাবে অধিকারও করে, এবং মানুষ সেটা খুব ভালোভাবে নেয়। আচ্ছা, এই জায়গা থেকে কারো কোনো প্রশ্ন থাকলে বলো। আমি পাশে আজকে বাংলা দেইনি, তাতে কি হয়, পড়াতে ভীষণ অসুবিধা হয়, সবাই ইংরেজি ফেলে বাংলার দিকে তাকিয়ে থাকো, সেই কারণে আমি আজকে বাংলা দিইনি। তোমরা একটা কাজ করো, জাস্ট এই কবিতাটার একটা স্ক্রিনশট নিয়ে নাও, বাড়িতে পরে লিখে নেবে, বা পরে আমি দিয়েও দেবো। জাস্ট এইটুকুর একটা স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে লেখাও লাগবে না, একটা সময়টা বেঁচে যাবে। যেটা আমি বোঝালাম তারই বাংলা ভার্সন এটা।